যে খাওয়ায় সে নিয়ন্ত্রণ করে, এই একটা বাক্য বলেছিলেন থমাস সাঙ্কারা 1983 সালে। আজ থেকে প্রায় 40 বছর আগে। আর সেই একটা বাক্যই আজ বুর্কিনা ফাসোর কৃষি বিপ্লবের মূল মন্ত্র হয়ে উঠেছে। ভাবুন একটা দৃশ্যের কথা, সাহারা মরুভূমির কিনারায়, যেখানে তাপমাত্রা মাঝে মাঝে 40 ডিগ্রি ছাড়িয়ে যায়, যেখানে বিশেষজ্ঞরা বলতেন চাষাবাদ অসম্ভব, সেই জায়গায় আজ ধান, গমের ক্ষেত, আনারসের বাগান, এমনকি আপেলের গাছ। বুর্কিনা ফাসো, যে দেশ মাত্র কয়েক বছর আগে 70% চাল বিদেশ থেকে আমদানি করত, সেই দেশ আজ নিজের মাটিতে নিজের মানুষকে খাওয়াচ্ছে। আর এই অসম্ভব বিপ্লবটা কিভাবে হলো, সেটাই আজকের গল্প। তো চলুন শুরু করা যাক। এই কৃষি বিপ্লবের মহত্তা বুঝতে হলে আগে জানতে হবে 3 বছর আগে বুর্কিনা ফাসোর কি অবস্থা ছিল। বুর্কিনা ফাসোর 80% মানুষ কৃষিকাজ করেন, মানে একটা দেশের প্রায় পুরো জনগোষ্ঠী চাষাবাদের সাথে জড়িত। কিন্তু তবুও দেশটা ছিল খাদ্য আমদানিকারক। প্রতি বছর 7 লক্ষ টনেরও বেশি চাল বিদেশ থেকে কিনতে হতো, বেশিরভাগ এশিয়া থেকে। গম আসতো ফ্রান্স থেকে ও পোল্যান্ড থেকে, প্রতি বছর 193,000 টন, যার জন্য খরচ হতো $75 মিলিয়ন। পাউডার দুধ আসতো ইউরোপ থেকে, প্রতি বছর 7 কোটি লিটার, খরচ $5 কোটি। পরিস্থিতিটা ছিল এরকম, মাটিতে সোনা আছে, মানুষের হাতে কাজ করার শক্তি ও জমিও আছে, কিন্তু তারপরও বিদেশের কাছে হাত পেতে থাকা। থমাস সাঙ্কারা যেমন বলেছিলেন যে খাওয়ায় সে নিয়ন্ত্রণ করে, এই পরাধীনতাটা ছিল উপনিবেশের সবচেয়ে চতুর অংশ। কামানের গোলা ছাড়াই মানুষকে বসে রাখা। ট্রাওরে ক্ষমতায় আসার পর এই হিসাবটা বদলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। 2023 সালে ট্রাওরে ঘোষণা দিলেন কৃষি ও মৎস্য আক্রমণ অভিযান। এটা একটা $981 মিলিয়ন পরিকল্পনা, যার লক্ষ্য ধান, ভুট্টা, আলু, গম, মাছ, পশু সম্পদ, হাঁস মুরগি ও আম উৎপাদনের বিপ্লব। কিন্তু শুধু পরিকল্পনা নয়, বাস্তব পদক্ষেপ শুরু হলো তাৎক্ষণিকভাবে। 2024 সালে কৃষকদের কাছে বিনামূল্যে পাঠানো হলো 400টি ট্রাক্টর, 239টি পাওয়ার টিলার, 700টিরও বেশি পানির পাম্প, সাথে 69,000 টন সার এবং 18,000 টন উন্নত বীজ, সবই বিনামূল্যে। ট্রাওরে নিজে সরাসরি ঘোষণা দিলেন এই মৌসুমে 500টি ট্রাক্টর দিয়ে বিনামূল্যে জমি চাষ করা হবে। লক্ষ্য একটাই, সত্যিকারের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা। তারপর 2025 সালের মে মাসে আরও বড় ধাক্কা, 608টি নতুন ট্রাক্টর সহ প্রায় $180 মিলিয়ন যন্ত্রপাতি বিতরণ হলো। সব মিলিয়ে 3 বছরে কৃষকদের হাতে বিনামূল্যে পৌঁছানো যন্ত্রপাতির মূল্য হলো $300 মিলিয়ন বেশি। আর এই পুরো অর্থের উৎস কোথায়? সোনার খনি জাতীয়করণ থেকে আসতো রাজস্ব হয়ে। বিদেশি কোম্পানির হাত থেকে নেওয়া সোনার টাকা দিয়ে দেশের মানুষকে খাওয়ানো হচ্ছে এবং কৃষিতে স্বনির্ভর করা হচ্ছে। কিন্তু এই কৃষি বিপ্লবের সবচেয়ে অভূতপূর্ব দিকটা হলো কে কাজ করছে। ট্রাওরে শুধু কৃষকদের নিয়ে কৃষি করেননি, তিনি পুরো রাষ্ট্রযন্ত্রকে মাঠে নামিয়ে দিয়েছেন। বুর্কিনা ফাসোর প্রতিটা সামরিক ঘাঁটিকে নির্দেশ দেওয়া হয়েছে নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করো। সৈন্যরা এখন বন্দুক রেখে লাঙল ধরেছেন। 3,000-এরও বেশি সামরিক কর্মী, কমব্যাট ইঞ্জিনিয়ার ও ভিডিপি মিলিশিয়াকে 4,000 অভ্যন্তরীণ বাস্তুত মানুষের পাশে মাঠে পাঠানো হয়েছে। একসাথে 11,000 হেক্টর জমি পরিষ্কার, চাষ ও ফসল তুলতে। সামরিক ভারী যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে জমি তৈরিতে, যা শুধু কৃষক দিয়ে সম্ভব হতো না। আর ভিডিপি মিলিশিয়া, এরা দুটো কাজ করছে একসাথে, এক হাতে রাইফেল, অন্য হাতে লাঙল। জিহাদি কৃষি জমি অবরোধ করে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করত। ভিডিপি এখন সেই অবরোধ ভেঙে গ্রামের মানুষকে নিরাপদে চাষ করতে দিচ্ছে। 2026 সালের এপ্রিল পর্যন্ত 4,600-এর বেশি কৃষি ভিডিপি, যাদের মধ্যে শত শত নারীও আছেন, প্রশিক্ষণ শেষ করে মাঠে নেমেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছে বীজ বপন করে। শুধু তাই নয়, শহরে বসে থাকা কৃষি প্রকৌশলীদের গ্রামে পাঠানো হয়েছে। মোটর সাইকেল দেওয়া হয়েছে যেন দূরের গ্রামেও পৌঁছাতে পারেন। এমনকি কারাগারের বন্দীদেরও কৃষি প্রশিক্ষণ দিয়ে 40 হেক্টর জমিতে ভুট্টা চাষ করানো হয়েছে। কিন্তু সাহেলে চাষাবাদের সবচেয়ে বড় শত্রু হলো পানির অভাব।
ট্রাওরের সেই সমস্যাটা সরাসরি আক্রমণ করলেন। দূরে পেরিমিটার প্রকল্পের কথাই ধরুন। এই বিশাল সেচ প্রকল্প কিরকি বাঁধের শক্তিতে চলছে। সোলার পাওয়ার্ড পাম্পিং স্টেশন থেকে প্রতি ঘন্টায় ৯,৭২০ ঘনমিটার পানি সরবরাহ হচ্ছে। ৮০০ হেক্টর জমি পুরোপুরি পানির নিচে, যেখানে ধান ফলছে। ননরোর সুমবাঁধ প্রকল্পে ২০২৫ সালের শুরুতে বাঁধ পুরোপুরি চালু হলো। এখন সেখানে প্রতি বছর ৭,৫০০ টন চাল আর ২,৫০০ টন ভুট্টা উৎপাদন হচ্ছে। বাগরে বাঁধ প্রকল্প ১.৭ বিলিয়ন ঘনমিটার পানির বিশাল জলধার। স্যাটেলাইট মনিটরিং, এলওটি সেন্সর, লেজার ল্যান্ড লেভেলিং, ২০২৫ সালে এখান থেকেই ১২,০০০ টন চাল উৎপাদন হয়েছে। ডি পেরিমিটারে আর্কিডিয়ান ক্রু পাম্প দিয়ে সরু নদী থেকে পানি তুলে মধ্যাকর্ষণ খালের মাধ্যমে সরানো হচ্ছে। সেখানে কৃষকরা আগের তুলনায় ১৭৭% বেশি আয় করছে। আর সবচেয়ে বড় স্বপ্ন $বিলিয়ন মহাখাল প্রকল্প। বাগরে, সুম ও সান্দেনি জলপথগুলো এক বিশাল জলপথ দিয়ে সংযুক্ত করার পরিকল্পনা, যা পানি উত্তরের মরুভূমিতে নিয়ে যাবে। বুর্কিনা ফাসো, মালি ও নাইজারের সামরিক প্রকৌশলীরা একসাথে এই প্রকল্প বাস্তবায়ন করবেন। লক্ষ্য পশ্চিম আফ্রিকার জন্য একটা কৃত্রিম নীল নদ তৈরি করা। তবে এই বিপ্লবের সবচেয়ে চমকের দিকটা আসে ফসলের তালিকা দেখলে। পশ্চিমা কৃষি বিশেষজ্ঞরা দশকের পর দশক বলে এসেছেন সাহেলে গম চাষ অসম্ভব। ট্রাওরে ২০২৩ সালে মাত্র ১২৫ হেক্টরে পরীক্ষামূলক গম চাষ শুরু করলেন। সফল হলো। ২০২৪ সালে ১,৩৪২ হেক্টর বাড়ানো হলো। ফলন ২৬০০ টন। এখন ৫,০০০ হেক্টরে বীজ ব্যাংক তৈরি হচ্ছে, যাতে বিদেশি বীজের উপর নির্ভর না করতে হয়। কিন্তু সবচেয়ে প্রতীকী হলো আনারস, আপেল ও স্ট্রবেরি চাষ। সাহারার কিনারায় যেখানে বিশেষজ্ঞরা বলতেন এগুলো হবে না, সেখানে ২৩ হেক্টরের আনারস খামার। প্রতিটা আনারসকে রোদ থেকে বাঁচাতে কাগজের ব্যাগে মোড়ানো হচ্ছে। স্থানীয় ব্র্যান্ড আনানাস ফাসো নামে বাজারজাত হচ্ছে। আপেল গাছ এখন মাত্র ২টো, কিন্তু ট্রাওরে সরকার বলছে এটা শুধু শুরু। গমের মতোই একদিন আপেলও সম্ভব হবে। কোকো চারা উৎপাদন হচ্ছে, কফি পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে। এটা শুধু কৃষি নয়, এটা একটা মনোজগতের পরিবর্তন। মরুভূমি শুধু একটা মানসিকতা, এই কথাটা এখন বুর্কিনা ফাসোর কৃষকরা মাঠে প্রমাণ করেছেন। ফসল উৎপাদন বাড়ানোর পাশাপাশি ট্রাওরে আরেকটা বড় পরিবর্তন আনলেন প্রক্রিয়াজাতকরণে। আগে টমেটো উৎপাদন হতো প্রচুর, বছরে ৩ লক্ষ টনের বেশি, কিন্তু সেই টমেটো রাস্তার ধারে পচে যেত, কারণ প্রক্রিয়াজাত করার কারখানা ছিল না। আর ইউরোপ ও চীন থেকে টিনজাত টমেটো পেস্ট আমদানি করতে হতো। ট্রাওরে ২০২৪ সালের নভেম্বরে এসওবি কারখানা উদ্বোধন করলেন। প্রতি ঘন্টায় ৬ টন তাজা টমেটো প্রক্রিয়াজাত করতে পারে। ১০০% স্থানীয় মালিকানায়, স্থানীয় বিনিয়োগ। গম প্রক্রিয়াজাতকরণে মিনিফো কারখানা ৯,০০০ টন থেকে ৩২,০০০ টন বার্ষিক উৎপাদনে উন্নীত হয়েছে। চাল প্রক্রিয়াজাতকরণে কামসিলা কারখানায় প্রতিদিন ৪০০ টন চাল প্রক্রিয়াজাত হচ্ছে। আফ্রিকার শীর্ষ 10টির মধ্যে যা একটি। কাজু প্রক্রিয়াজাতকরণে এসএন আন্ট্রাস কারখানায় ৯০% শ্রমিক নারী। শিয়া বাদামের কাঁচা রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে, দেশেই প্রক্রিয়াজাত করতে হবে। ফলাফল, ইউরোপ ও আমেরিকার সুপার মার্কেটে এখন যে বাদামজাত পণ্য বিক্রি হচ্ছে তার কিছু প্রক্রিয়াজাত হয়েছে বুর্কিনা ফাসোতে। কিন্তু সবচেয়ে চমকের গল্পটা হলো মাছ আর দুধের। বুর্কিনা ফাসো সমুদ্র বেষ্টিত নয়, কোনো সমুদ্র নেই, তবু মাছ চাষ হচ্ছে। সান্দেনি বাঁধের গভীর জলাশয়ে ১৮০টি বিশাল ভাসমান খাঁচা বসানো হয়েছে। লক্ষ্য বছরে ৫৪,০০০ টন মাছ। মাছের খাবার তৈরির কারখানাও দেশেই। দুধের গল্পটা আরও চমকের। বুর্কিনা ফাসোতে ৭১ মিলিয়ন পশু আছে, কিন্তু মাত্র ২% দুধ প্রক্রিয়াজাত হতো, বাকি ৯৮% নষ্ট হতো বা তাৎক্ষণিক ব্যবহার হতো। ফলে প্রতি বছর ৭ কোটি লিটার ইউরোপীয় পাউডার দুধ কিনতে হতো $৫ কোটি দিয়ে। ট্রাওরে ২০২৫ সালের শুরুতে সরাসরি ব্রাজিল থেকে ৭১০টি উচ্চ উৎপাদনশীল গর্ভবতী গাভী আমদানি করলেন। গরম আবহাওয়ায় টিকে থাকতে পারে এবং বেশি দুধ দেয় এমন প্রজাতি। লুম্বালি ব্রিডিং স্টেশনে এই গরুগুলো এখন স্থানীয় হালের সাথে মিশে নতুন প্রজাতি তৈরি করছে।
ফাসো কোসাম নামের রাষ্ট্রীয় দুগ্ধ প্রতিষ্ঠান এখন 1.2 মিলিয়ন লিটার স্থানীয় দুধ প্রক্রিয়াজাত করছে। বুর্কিনা ফাসোর শিশুরা এখন ইউরোপীয় পাউডার দুধের বদলে স্থানীয় তাজা দুধ পাচ্ছে। এবার দেখুন 3 বছরে কি পাওয়া গেল। 2025 সালে 6 মিলিয়ন টনেরও বেশি শস্য উৎপাদন করেছে, যা দেশের সম্পূর্ণ ঘরোয়া চাহিদার চেয়েও বেশি। 31 ডিসেম্বর 2025-এ ত্রাওরে ঘোষণা দিলেন বুর্কিনা ফাসো 2025 সালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। 2026 সালের এপ্রিলে চালের বিদেশি আমদানি সম্পূর্ণ বন্ধ করা হলো স্থানীয় কৃষকদের অগ্রাধিকার দিতে। কিন্তু এখানে একটা সৎ কথা বলতে হবে, ত্রাওরের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার ঘোষণা আর মাঠের বাস্তবতার মধ্যে এখনও ফাঁক আছে। ঘোষণার 2 সপ্তাহ আগেও মন্ত্রিপরিষদ বৈঠকে ভিন্ন তথ্য উপস্থাপিত হয়েছে। 2025 সালে চীন থেকে 3400 টন চাল মানবিক সাহায্য হিসেবে নেওয়া হয়েছে। মানে সরকারের দাবি আর মাঠের পরিস্থিতি সম্পূর্ণ একরকম নয়। তবে এটাও সত্য, দিকটা পরিষ্কার, 3 বছর আগের তুলনায় কৃষি উৎপাদন নাটকীয়ভাবে বেড়েছে, বিদেশি নির্ভরতা কমেছে আর মানুষের মনে একটা বিশ্বাস তৈরি হয়েছে।